পরীক্ষার আয়োজন করার জন্য। আমাদের আজকের যে আলোচনার বিষয়, সংস্কার অধ্যাদেশ সমূহ বাতিল, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা নাকি নতুন সংকটের সূচনা। আমাদের সহ আলোচক ফাহিম ফারুকী শুধু একটা কথা বলেছেন যে আসলে এখানে রাজনৈতিক স্বেচ্ছাচারিতা এবং সংকট দুটোই। রাজনৈতিক স্বেচ্ছাচারিতার মাধ্যমেই দেশকে একটা সংকটের পথে ঠেলে দিচ্ছে বর্তমান সরকারে যারা আছেন তারা। আমরা অনেকেই বলতে শুনি যে যখন ঐকমত্য কমিশনের বারবার বসা হচ্ছিল এবং তাদের মধ্যে আলোচনা হচ্ছিল, তখন বিএনপি অর্থাৎ বর্তমানে যারা সরকারে আছেন তারা নাকি বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো যেহেতু তারা বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তো সেই ব্যাপারগুলো বাস্তবায়নের জন্য তারা কমিটেড না। আসলে তারা কৌশলে যে একটা সত্যকে পাশ কাটিয়ে যেতে চাচ্ছেন সেটা মনে হয় আমরা বুঝতে পারছি, কিন্তু তারপরেও কেন যেন প্রকাশ করতে পারছি না। সেটা কি? সেটা হলো যে আমরা তো ওই তারা ঐকমত্য কমিশনে কিসের প্রতি একমত হয়েছিল, কোথায় কোথায় দ্বিমত হয়েছিল, সেইটাতেই শুধু থেমে থাকিনি এবং সেটার উপর ভিত্তি করে কাউকে ভোট দিয়ে জয়যুক্ত করিনি। আমাদের তো আলাদাভাবে মতামত দেওয়ার সুযোগ হয়েছিল যে এই সংস্কারগুলো বাংলাদেশে বাস্তবায়ন হবে কিনা। সেই জায়গাতে সেই প্রশ্নগুলোতেই কিন্তু গণভোটটা হয়েছে এবং গণভোটে জনগণ রায় দিয়েছে যে তুমি নোট অফ ডিসেন্ট দাও, তুমি এখানে দ্বিমত পোষণ করো, একমত না থাকো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি যদি সরকারে আসো, যদি আসতে চাও, তাহলে তোমাকে এই জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে, এটাই সত্য। কিন্তু এই যে 69% বাংলাদেশের সকল মানুষের প্রায় 3/4 মানুষের মতামতকে উপেক্ষা করার যে ধৃষ্টতা, যে স্পর্ধা সরকার দেখাচ্ছে, সেটা কোনোভাবেই স্বেচ্ছাচারিতার চাইতে কম নয়, সেটা কোনোভাবেই স্বৈরাচারিতার চাইতে কম নয়। আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি 2013 সালে সম্ভবত যখন শাহবাগে আওয়ামী লীগের যারা দোষর তাদের উত্থান হয়, তখন তিনি লিখেছিলেন যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। কিন্তু আমরা দেখতে পাই যে কোনো শাহবাগ টাহবাগ নয়, বরং আমরা সরাসরি সংসদে সেই ফ্যাসিবাদের পদধ্বনি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সরকার কিভাবে সরাসরি জনগণের রায়কে উপেক্ষা করে সংবিধান গুলি কবজানোর মাধ্যমে, যে সংবিধান তাদেরকে গুম হওয়া থেকে আটকাতে পারে নাই, জেল জুলুম থেকে আটকাতে পারে নাই, সেই সংবিধানকে বাঁচানোর জন্য, সেই সংবিধানের কোলে আশ্রয় নেওয়ার জন্য কিভাবে উতলা হয়ে উঠেছে। আমরা আমাদের এই টেবিল থেকে দাবি জানাই যে যে অধ্যাদেশ সমূহ বাতিলের দাবি করা হয়েছে সেগুলো যেন দ্রুত আবার উইথড্র করা হয় এবং সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। ধন্যবাদ আপনাকে। আমাদের টপিকটা নির্ধারণ ক্ষেত্রে আমরা বিষয়টা অবশ্যই বিবেচনায় রেখেছি, কারণ আমরা মনে করছি যে অধ্যাদেশ সমূহ বাতিল করা এইটা একভাবে যেমন রাজনৈতিক স্বেচ্ছাচারিতা, তেমনি ভাবে এইটা পরবর্তীতে দেশের দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে। এই জন্য আমরা আমাদের এই টপিকটি নির্ধারণ করেছি। এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ছাত্র পক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আব্দুল্লাহ মনোয়ার সিফাত ভূঁইয়া। আব্দুল্লাহ মনোয়ার সিফাত ভূঁইয়া। আসসালামু আলাইকুম। আমি কোনো কিছু ইন্ট্রো না দিয়ে শুরু করে দিই। আমাদের যে গোল টেবিল বৈঠক আছে, সংস্কার অধ্যাদেশ সহ বাতিল, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা কিনা এবং এটা কি নতুন সংকটের সূচনা করবে কিনা, আমি মনে করি এটা স্পষ্টত রাজনৈতিক স্বেচ্ছাচারিতা। কেন মনে করি? কারণ 5 আগস্ট পরবর্তী সময় থেকে যখন দেখছি শেখ হাসিনা পলাই গেছে, তখন হচ্ছে যারা নির্যাতিত ছিল আওয়ামী লীগের, তারা উচিত ছিল হচ্ছে দেশে এসে দেশের হাল ধরা, দেশের নেতৃত্ব দেওয়া এবং হচ্ছে যারা যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে দিক নির্দেশনামূলক দেওয়ার জন্য হলেও তাদের আসা উচিত ছিল। কিন্তু আমরা দেখছি লন্ডনে মাসের পর মাস বসেছে, কি এমন গোপন চুক্তি হয়েছে যার কারণে নির্বাচনের 1-1.5 মাস আগে আসছে। অবশ্যই সে তার মাথা বিক্রি করে দিয়ে এখানে আসছে, অবশ্যই সে তার স্বেচ্ছাচারিতা করতেছে এখানে। আমরা শুধু তারেক রহমানের কথা যদি বলি, তারেক রহমানের মা, তারেক রহমানের বাবা, তারেক রহমানের ভাই সবাইকে ভারতীয় আধিপত্যের মাধ্যমে হত্যা করা হয়েছে। একইভাবে জামাতের বড় বড় নেতাদের হত্যা করা হয়েছিল। তো যাই হোক, আমরা জানি মূলত এটা যখন দেখতেছি যে তার নিজের রক্তের সাথে বেমানি হইতেছে, তাইলে আমরা বলতে পারি এটা তার স্বেচ্ছাচারিতা এবং তাকে উপর থেকে কেউ প্রেশার করতেছে, তাকে তার মাথা বিক্রি করে দিয়ে আসছে। তো আরেকটা বিষয় আমি যুক্ত করি, আমরা যেহেতু ছাত্র জনতা, আমরা মেনলি 5 আগস্টে কেন করছিলাম? আমরা কি রাজনৈতিক ক্ষমতা যাওয়ার জন্য বা দেশের সরকারের ক্ষমতা যাওয়ার জন্য করছিলাম? আমরা আমাদের যে শুরুটা হয়েছিল 18 কোটা আন্দোলন থেকে।
আমরা চাইছিলাম যে আমাদের চাকরিতে যাতে নিরপেক্ষতা বজায় থাকে, যাতে পুলিশ শুধু ছাত্রলীগ অপরাধ করলে ছেড়ে দেবে আর অন্যান্যকে অপরাধ করলে তাকে অপরাধের চাইতে বেশি শাস্তি দেবে, এটা যাতে না করা হয় এর জন্য হচ্ছে আমরা মেনলি আন্দোলনটা করছি, যাতে আমাদের একটা অর্থনৈতিক নিরাপত্তা থাকে, আমাদের যে ব্যাংকের ঋণগুলো থাকে, আমাদের জন্য ঋণের শাস্তি অনেক, কিন্তু যে আওয়ামী লীগ করে তার জন্য হচ্ছে ঋণের শাস্তি নাই, বলতে গেলে মওকুফ করে দিত গভর্নর। ঠিক একই প্রসেস দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসার পর। এটা স্পষ্টত রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটি ধন্যবাদ আপনাকে। শেষ করবেন, আমরা আসলে খুবই দুঃখিত। আমরা যদি চিন্তা করি আলটিমেটলি এই রাজনৈতিক স্বেচ্ছাচারিতা নিয়ে যাবে আমাদেরকে রাজনৈতিক সংকটের দিকে। সংকট বলতে বোঝা মূলত বোঝা হচ্ছে ওই যে সরকারটা আছে ওই সরকারের অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দলরা অনাস্থা প্রকাশ করলে সরাসরি সংঘাতে চলে যাবে বা জনগণ একটা রাস্তায় নেমে সরকারের বিপক্ষে আবার আন্দোলন চলে যাবে। তো বোঝাই যাচ্ছে স্বেচ্ছাচারিতা যেহেতু দেখাচ্ছে এটা সংকটের দিকে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ, খুবই সুন্দর কথা বলেছেন। এই পর্যায়ে আমি কথা রাখার জন্য অনুরোধ করছি রাজশাহী ইউনিভার্সিটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ আলীকে কথা রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে গোল টেবিল বৈঠকের বিষয় সংস্কার অধ্যাদেশ সমূহ বাতিল, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা নাকি নতুন সংকটের সূচনা। আসলে একটি সাংবাদিক সংগঠনের প্রতিনিধি হিসেবে আপনারা তো এর আগে বক্তারা যেভাবে অনেক স্পষ্ট অনেক কিছু বলে গেলেন, সেভাবে কতটা স্পষ্ট করে সবকিছু বলতে পারবো না, তবে মডারেটরও বারবার বলছেন যে সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য, অতি সংক্ষেপেই কিছু কথা বলি। বিএনপি অলরেডি 4টা সংস্কার অধ্যাদেশ বাতিল করেছে, আরো 15টা সম্ভবত বাতিল না করার সুপারিশ করেছে, আর 98টা সরাসরি হুবহু অপরিবর্তন রেখে বাস্তবায়নের সুপারিশ করেছে। তো মূল বিষয় এখানে এগুলো যে যেগুলো বাতিল করেছে বা বাতিল বাস্তবায়ন না করার সুপারিশ করেছে, সেই অধ্যাদেশগুলো যদি আমরা লক্ষ্য করি, সেখানে আছে বিচার বিভাগের সংস্কার অধ্যাদেশ বেশ কয়েকটা, আছে গুম কমিশন সংক্রান্ত অধ্যাদেশ, আছে মানবাধিকার বিষয়ক বেশ কয়েকটা অধ্যাদেশ। এই যে বিষয়গুলা, এই বিশেষ করে যে 4টা বাতিলের সুপারিশ করেছে, এই 4টা হচ্ছে সরাসরি বিচার বিভাগ সম্বন্ধে। এবং যদি একটু ক্লিয়ার করে বলি যে বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত আমাদের আমি আইনের শিক্ষার্থী, আমরা সেই মাস্টার থেকেই শুনে আসি যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নির্বাহী বিভাগের থেকে, কিন্তু আসলে বিচার বিভাগ কতটুকু স্বাধীন এটা একটা প্রশ্নের বিষয়। তো অন্তর্বর্তীকালীন সরকার সেই বিচার বিভাগ আরো স্বাধীন করারই হয়তো উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু বর্তমান সরকার কি বুঝে সেই সংস্কারগুলোকে বাস্তবায়ন না করার সুপারিশ করছেন বা বাতিল করছেন, এটা ওনারাই ভালো জানেন এবং দেশের জনগণই হয়তো এটার ভালো বিচার করতে পারবে না। সবশেষে রাজনৈতিক স্বেচ্ছাচারিতা কিনা এটা আসলে আমি ওইভাবে বলবো না। আমি মূলত আজকের এই গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছি। আমাদের বিজ্ঞ দুজন আলোচক এসেছেন ঢাকা থেকে, শিশির মনি ভাই এবং ব্যারিস্টার পঞ্চাই। মাঝে মাঝে আমি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই দুইজনের বক্তব্যগুলো শুনে থাকি এবং বেশ ভালোই লাগে বক্তব্যগুলো। তারা ভালো মন্দ যাই হোক, বেশ ওনারা বক্তা ভালো, যেটা আমার পছন্দের দুজন বক্তা এবং তাদের বক্তব্য আগ্রহ মনে শোনার ইচ্ছা আছে আজকে। তো সব মিলিয়ে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি গোলটেবিল বৈঠকে আমন্ত্রণ করার জন্য। আমার বক্তব্য এখানে শেষ করছি। ওকে, ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ আলী ভাইকে। আমাদের আপনারা জানেন হয়তো রাষ্ট্র কর্তৃক একটি প্রোগ্রাম থাকার জন্য আমাদের অতিথিবৃন্দ ওখানেও অংশগ্রহণ করবেন। এই পর্যায়ে আমি রাষ্ট্রের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ভাইকে উক্ত টপিকের উপর কথা রাখার জন্য অনুরোধ করছি। মোস্তাকুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আজকে রাজনৈতিক স্বেচ্ছাচারিতা আমরা বলতেছি যে এখানে বিএনপি স্বার্থপরতার রাজনীতি করতেছে।
সারা দেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি মনে করি স্বার্থপরতার রাজনীতি এখানে আছে, বরং সেটা কম। আমি মনে করি এখানে পরার্থপরতার অর্থনীতি নামে একটা বই লিখেছিলেন আকবর আলী খান। এরকম পরার্থপরতার রাজনীতি চলতেছে। এই পরটাকে এটা আসলে ভারত কিনা এটা আমাদের অবশ্যই ভেবে দেখা দরকার। যেখানে আমরা দেখি সংসদীয় নেতা চুপ করে বসে থাকে এবং তার এক হাত দূরত্বে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে আমি তার পক্ষে কথা বলতেছি, অথচ সংসদীয় নেতা নিজেই কথা বলতে পারে, সেখানে আমাদের অবশ্যই মনে হয় যে কাউকে নতুন করে রেখে দিয়ে কোন দেশের স্বার্থ বাস্তবায়ন করতে চাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা অবশ্যই আমাদের প্রশ্ন। আমরা মনে করি যেই বিএনপি মজলুম ছিল, যেই বিএনপি ইলিয়াস আলীর মতো গুম হয়েছে, সেই বিএনপি সবার ম্যান্ডেট এরকম না। সারা দেশের মানুষ বিএনপিকে যত পার্সেন্ট ভোট দিয়েছে তার বেশি ভোট দিয়েছে হ্যাঁ ভোটে। বোঝাই যায় যে বিএনপির অনেক সমর্থক হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। এদের সাথেও গাদ্দারি করা হচ্ছে বলে আমি মনে করি। এখানে শুধু একজন ব্যক্তি বা শুধু একটা দেশের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য পুরা দেশের ম্যান্ডেটকে উপেক্ষা করে এটা করার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি তারা মানুষের পাস বুঝবে। আমরা জানি হেলাল হাফিজ লিখছিল নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না। এত সংবিধানের এত ফাঁক ফোকর বোঝো, মানুষের রায়টা বুঝতে এত অসুবিধা হয় কি করে, সেটা প্রশ্ন রেখে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে প্রোগ্রাম থেকে আমরা ছুটি দিচ্ছি, যেহেতু রাষ্ট্রের একটি প্রোগ্রাম আছে। আমাদের গোল টেবিল আলোচনা রীতিমতোই চলবে। আমরা আরো কয়েকজন আলোচকের আলোচনা শুনে আমরা পরবর্তীতে আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছে যাব। এই পর্যায়ে কথা নিয়ে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রতিনিধি কোষাধ্যক্ষ আশিকুল্লাহ দুর্হকার। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাংবাদিক প্রতিনিধিদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে এই প্রতিদিনের বৈঠকে আমি বলতে চাই যে আমাদের যে নির্বাচন হয়ে গেল, সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়যুক্ত হয়েছে এবং যেহেতু ওনারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়যুক্ত হয়েছে, তো ওনারা তো ওনাদের পার্লামেন্টারি যারা আসনে যে সকল মানুষ তাদের হয়ে কাজ করবে এবং পাশাপাশি ওনারা গণভোটের দায়টা ওনাদের হাতে দিয়েছে, যেহেতু ওনারা সরকার গঠন করেছে। তো যেহেতু গণভোটে হা ভোট জয়যুক্ত হয়েছে, সাধারণভাবেই এটা উচিত ছিল যে গণভোটের যে রায়গুলো এগুলো হচ্ছে ওনারা বাস্তবায়ন করা। কিন্তু যেহেতু মানে এটা সারা দেশের সবার কাছে স্পষ্ট যে এখানে একটা চর্চা তৈরি হচ্ছে, এক ধরনের দুষ্টমি হচ্ছে, এক ধরনের পক্ষপাতিত্ব হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের তরুণদের মাঝে অথবা আমরা তরুণরা যারা সাংবাদিকতা হবে তাদের মাঝে একটা সংখ্যা তৈরি করছে যে আগামীতে যেভাবে এক পার্সিয়াল ভাবে মানে নিজেদের যেটা ইচ্ছা অন্যান্য মানুষ বিবেচনা না করে, মানুষের মত বিবেচনা না করে, বিরোধী দলীয় দলের সংসদ সদস্যদের বিবেচনা না করে যেভাবে বিএনপি আগাচ্ছে, সেটা নতুন কোনো বাংলাদেশের দানব আকারে সৃষ্টি হবে কিনা এটার একটা সংখ্যা আমাদের মাঝে তৈরি হয়েছে। আর এখানে যে নতুন একটা সংকটের কথা বলা হচ্ছে, যেহেতু আমি একটু গণমাধ্যম কর্মী, তো আমি বলতে চাই যে মানে সংকটটা হচ্ছে 5 আগস্টের পরে আমার গণমাধ্যমে যে সংকট শুরু হয়েছে তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং তার মানে তার কমার কোনো দেখা যাচ্ছে না, মানে কোনো দিক দেখা যাচ্ছে না, সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং 5 আগস্টের পরে আমার গণমাধ্যমে যেই একটা সংকট সৃষ্টি হয়েছে তা নির্মূলের জন্য যেই গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছিল, ওই সংস্কার কমিশনকে রাজনৈতিক দলগুলো কতটুকু সাহায্য করেছে তা নিয়েও আমরা মানে চিন্তিত। এবং আমার যেটা অবজারভেশন যে এই অধ্যাদেশ সমূহ বাতিল নিয়ে আপনারা ব্যাপক মিছিল অথবা সমাবেশ বৈঠক যাই করেন, আপনার গণমাধ্যমের সহযোগিতাটা পাবেন না বলে আমি মানে আমার যেটা অবজারভেশন। কারণ গণমাধ্যমের সংস্কার হয়নি, গণমাধ্যম আগের জায়গায় ছিল এবং গণমাধ্যম কিভাবে কাজ করে সেটা মানে আপনারাও জানেন, আমরা সবাই জানি। আমার একই ঘটনা কিন্তু একভাবে পাঠালে আমার রিপোর্ট আসবে, আরেকভাবে পাঠালে আমার রিপোর্ট আসবে না। তো আমি গণমাধ্যমকে কিভাবে রিপোর্ট পাঠাবো,
হচ্ছে আমার নামে একটা প্রতিবেদন ছাপা হবে, আমি সেইভাবে পাবো। তো আমার কথা হচ্ছে মানে সংকটটা যে শুধু স্বেচ্ছাচারিতার কারণে এই ইস্যুতে শুরু হয়েছে তা না। সংকটটা হচ্ছে 5 আগস্টের পরে আমার মূল জায়গায় গণমাধ্যমের জায়গা হচ্ছে মানে রাজনৈতিক দলগুলো হচ্ছে ভালো উদ্যোগ নেই। ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে মানে আমার জানার ইচ্ছা যে মানে আদালতের মাধ্যমে ডিবেটের মাধ্যমে হচ্ছে এটার কোনো সুযোগ আছে কিনা, কোনো একটা প্রস্তাবনা করা। ধন্যবাদ। আমাদের অতিথিবৃন্দ নিশ্চয়ই উত্তর দেবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই পর্যায়ে কথা রাখছেন খুবই সংক্ষেপে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার গবেষণা সম্পাদক আবুল বারাকাত নাহিদ। আবুল বারাকাত নাহিদ। প্রোগ্রামের সভাপতি একটা কথা বলেছিলেন যে এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা একটা বিপ্লব সংগঠিত হয়েছে। বিপ্লবের কোনো গণভোট দরকার হয়, বিপ্লবের কোনো সংবিধান দরকার হয়। বিপ্লবীরা যেটা চায় সেটাই হলো সংবিধান, সেটাই হলো গণভোটের রায়। আমি আমার যেটা পার্সোনাল ঘটনা বলে আমি কথা শেষ করবো, যেহেতু সময় কম। প্রথমত হয়েছে আমার বন্ধু শামীম পাটোয়ারি, উনি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের অর্থ সম্পাদক, উনি 2024 সালে ওনাকে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গালি এবং সভাপতি তুল নিয়ে প্রচন্ড রকম মারধর করেন এবং আমরা যতটুকু ওই সময় ভয় পাচ্ছিলাম, সম্ভবত উনি হয়তো বা আরো আপনার ভাবে করেন, আমরা সাক্ষী হতে পারছি। আল্লাহ রহমত তিনি বেঁচে গেছেন, তিনি আজ দাঁড়িয়ে আছেন সেখানে। দ্বিতীয় একটা ঘটনা 2023 সালে অক্টোবর, আমার মামা উনি কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নেই। রাত 2টা বাজে আমার মামাকে পুলিশ এসে তুলে নিয়ে আসে। তখন বাসার মধ্যে আমার মামা নেই আর ওনাদের ছোট একটা বাচ্চা ছিল। মামার রাত 2টা বাজে উনি একদম হতবিহ্বল, যা কি করবেন উনি একদম শক হয়ে পড়েছিলেন। অনেক বন্ধ করতেন যতক্ষণ না বাড়ির অন্যান্য যারা ছিল ওরা করে, উনি মামানি ছাড়া কেউ ছিল। মামাকে রাত 2টা বাজে পুলিশ গেট ভেঙে ওনাকে তুলে নিয়ে আসে এবং 2 মাস পর্যন্ত আমার মামাকে বিনা বিচারে জেল কাটে। সর্বশেষ একটা হলো আমার এলাকার 2জন নেতা ছিল, আমরা বিএনপির নেতা হিরু হুমায়ুন, ওনাদেরকে 2013 সালে র্যাব করে নিয়ে যায় এবং গুম করে নেয়। আমি এই ঘটনাগুলো এই কারণে বললাম যে আমি এখানে এই ঘটনাগুলোর সাক্ষী, এই ঘটনাগুলো বলা কোনো না কোনো একটা থেকে আমি ভিক্টিম, অথবা ভিক্টিমের সহযোগী, ভিক্টিমদের বন্ধু, ভিক্টিমদের আত্মীয়। এই জায়গা থেকে আমি মনে করি যে মানবাধিকার কমিশন এমনকি যে গুম প্রতিরোধ এবং প্রতিকার যে অধ্যাদেশ বাতিল করা হয়েছে, এই অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে মূলত রাজনৈতিক স্বেচ্ছাচারিতা, এবং এটা এই স্বেচ্ছাচারিতা মূলত বাংলাদেশের নতুন এক রাজনৈতিক সংকট এর মধ্যে নিয়ে যাবে, যেটা থেকে উত্থানের জন্য আমাদের হয়তো আরো 30,000 আলোচনাকে হারাতে হবে। আমি দেশবাসীকে আজকে প্রোগ্রাম পক্ষ থেকে অনুরোধ জানাবো যে আপনারা সজাগ হন, সচেতন হন, আমাদের নজরের সঙ্গে খারাপ দিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে সংক্ষেপে আমাদের মাঝে কথা রাখছেন জওহর জোদায়েব। জওহর জোদায়েবকে কথা রাখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জানি যে ইন্টারিম গভর্নমেন্ট নানাবিধ কারণে ঠিকমতো ফাংশন করতে পারেনি তাদের শাসনকালে। হয়তো তাদের ইচ্ছাও সেরকম ছিল না, অথবা তাদের অযোগ্যতার কারণে তারা ঠিকমতো কাজ করতে পারেনি। কিন্তু তারা একটা ভালো কাজ করে গেছে, মানে কিছু ভালো কাজ। সেটা হলো যে কিছু অধ্যাদেশ জারি করে গেছে, যেটা জনগণের জন্য, দেশের জন্য দীর্ঘমেয়াদী একটা ফল বয়ে আনার জন্য এটা একটা ভালো কাজ তারা করে গেছে। এখন আমরা দেখি যে গণভোট হওয়ার আগে, অর্থাৎ নির্বাচনে বিএনপি যাদের মনোনয়ন দিয়েছিল তাদের প্রায় 60 জনের মতো, সংখ্যা এক্সাক্ট মনে নেই, হয়তো 63 বা 59 এরকম হবে, তারা ঋণ খেলাপি। এখানে দুইটা অধ্যাদেশ আছে ব্যাংক নিয়ে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ। অর্থাৎ এই যে ব্যাংকগুলোকে যে দেউলিয়া করে দেওয়া হয়, এই ঋণ খেলাপি দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করার পেছনে এই যে ঋণ খেলাপিদের একটা বড় অবদান, বা নেগেটিভ ভাবে বললে তাদের যাই বলি না কেন, এই যে তাদের নির্বাচনের আগেই এতগুলো ঋণ খেলাপিকে তারা মনোনয়ন দিয়েছে, এরপরে তারা স্বাভাবিকভাবেই
অধ্যাদেশগুলো বাতিল করতে চাইবে, এটাই স্বাভাবিক। আরেকটা বিষয় হলো যে যারা ঘুমের সাথে সম্পৃক্ত ছিল, নাম বলবো না, কিন্তু ঘুমের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে গণমাধ্যম কর্মী একজন ভাই বলেছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করা যায়। শুধু নিউজ না, তাদের বিরুদ্ধে একটা শব্দও পাঠানো যায় না। আমি জানি আমার ছোট ভাই সাংবাদিক, তাদের বিরুদ্ধে যদি কোথাও একটা ছোট শব্দ ঢুকিয়ে দেওয়া হয় নিউজে, সেটা বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে গুম কমিশন স্বাভাবিক তারা এই অধ্যাদেশগুলো বাতিল করতে চাইবে। আর সর্বশেষ বলতে চাই যে এত নির্যাতনের পরেও দীর্ঘদিন প্রায় 17 বছর নির্যাতনের শিকার হওয়ার পরেও বিএনপি টিকে ছিল, খুব ভালোভাবে টিকে ছিল, কারণ তাদের সাথে জনগণ ছিল। কিন্তু তারা 69% মানুষের জনগণের হেয়ের রায়কে অস্বীকার করতেছে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেছে। তো এই যে টিকে থাকা নির্যাতনের পরেও কিন্তু ক্ষমতায় গিয়ে টিকে থাকবে কিনা, শেখ হাসিনা পরিণতি হবে কিনা, সেটা ভবিষ্যতে বলে দেবে। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জওহর দাদাকে। এই পর্যায়ে সংক্ষেপে কথা নিয়ে আসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছাত্র প্রতিনিধি ফাহিম রেজা। আসসালামু আলাইকুম। সকলকে অ্যাড্রেস করতে না পারার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি আসলে কিছু জায়গায় একটু প্রশ্ন রাখতে চাই যে আসলে সংবিধানটা কি? সংবিধানটা আসলে কার জন্য? এই সংবিধান জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। এবং জনগণের কল্যাণ কোথায় হবে এটা অবশ্যই জনগণ ভালো বলবে। তো তারা তাদের এই রায়টা গণভোটে দিয়ে দিয়েছে। তো যেটা জনগণের জন্য, জনগণ যেটাকে নিয়ে রায় দিয়ে দিয়েছে, এবং জনগণ তো এই রায়টাও দিয়েছে যে এই 5 বছর দেশ পরিচালনা করবে বিএনপি। একটা রায় মানছি আর একটা রায় মানছি না। আসলে মুনাফিক কে হলো এইটা হয়তো বা তারাই ফতোয়াটা দিতে পারবে। তো আমাদের যে জুলাই মুভমেন্ট, এই জুলাই মুভমেন্টের অন্যতম একটা ম্যান্ড হচ্ছে আমরা সবাই একত্রিত ছিলাম, এক জায়গায় ছিলাম। কিন্তু আন্দোলনের পর কি হলো, ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। কেউ গণভোট চাইলো, কেউ বললো গণভোট লাগবে না, কেউ বললো গণভোট নির্বাচনের দিনেই চাই, কেউ বললো গণভোট নির্বাচনের আগে চাই। এবং এর ফলাফল কি হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি। তো সে যাই হোক, আর বিএনপি নিয়ে যেহেতু তারা দেশ চালাচ্ছে এবং এই অপকর্মগুলো তারাই করতেছে, তাদের নাম ধরেই বলতে হয়। তাদের বিগত দিনের ইতিহাস আমরা জানি, 3 জোটের রূপরেখা নিয়ে কি হয়েছে এটাও আমরা জানি, এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কি ধরনের জলঘোলা হয়েছে এটাও আমরা জানি। 96 যে মাগুরের উপনির্বাচন, এসব ঘটনা আমরা সবাই জানি। গাধা আসলে পানি খাবে খাবেই, কিন্তু পানিটা ঘোলা করে খাবে। তো এই যে তাদেরকে ঘোলা করে পানি খাওয়ানোর জন্য হলেও আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং আমাদের যে একতা দরকার সেটাকে মেনটেন করে প্রত্যেকে মিলে একসাথে মুভ করতে হবে। নিজেদের ক্ষুদ্র যে স্বার্থগুলো আছে এই স্বার্থগুলোকে বাদ দিয়ে জনগণের রায়, জনগণের ম্যান্ডেটকে বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফাহিম রেজাকে খুবই কম সময়ের মধ্যে চমৎকার কথা রাখার জন্য। এই পর্যায়ে কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরীর সম্মানিত সভাপতি ইমরান নাজির। ইমরান নাজির ভাইকে কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ। আজকের টপিক থেকে আমি দুটা বিষয়কে প্রাসঙ্গিক মনে করি, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা এবং নতুন সম্পদের সূচনা। আসলে আমরা জুলাই বিপ্লব করেছি এই বাংলাদেশকে ফেসিবাদ থেকে মুক্ত করার জন্য। আমরা দেখেছি গত 17 বছর বিএনপি আমাদের সামনে নিজেরা যেমন নির্যাতিত দল ছিল, এবং এক পক্ষে আমরা দেখেছি বিরোধী পক্ষ নির্যাতিত এবং সরকার পক্ষ ফেসিবাদী আচরণ করে বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে। তৎকালীন সময়ে বিএনপি যে স্ট্যান্ডবাদী ছিল বা তারা যে স্ট্যান্ড ছিল, আজকে তাদেরকে বর্তমান স্ট্যান্ড দেখে বা সংবিধানের দোহাই দেখে আমার মনে হচ্ছে যে বিএনপি শুধু সুযোগ খুঁজেছে যে কখন আমরা ক্ষমতা আসবো, আওয়ামী লীগ যে কাজগুলো এখন করছে আমরা একসঙ্গে সেটা করবো। কারণ আমরা তাদেরকে নির্যাতিত দল, এই বর্তমান প্রেক্ষাপট থেকে মনে হচ্ছে না যে বিএনপি তখন নির্যাতিত দল ছিল। বিএনপি শুধু সময় অপেক্ষা ছিল, তারা সুযোগ খুঁজছে যে কিভাবে আমরা আবার আওয়ামী লীগ বেশিরভাগে আচরণ করবো। কারণ 2013 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, তারপর থেকে যতবার নির্বাচনের কথা বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে, বলতে আইনমন্ত্রী ছিলেন আনিসুর রহমান বলতেন যে এটা সংবিধানে নেই। সেম একইভাবে বাংলাদেশে বর্তমান যে জুলাই বিপ্লবের পরে যে আমরা বাংলাদেশ পাচ্ছি, যে আমরা বিশাল একটা আশা নিয়ে বলেছি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশের তৎকালীন নির্যাতিত দল বিএনপি আবারও সেই একই গুলি গুলাচ্ছে যে এটা সংবিধানে নাই। সংবিধানে অনেক কিছু নাই। সংবিধান জাতির পিতা শেখ মুজিবুর রহমান সেটা আপনি মানেন, সংবিধানের স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান সেটা আপনি মানেন, সংবিধানে অনেক কথা নাই। সংবিধানে যেটা আপনি মানবে দরকার আপনার সেটা
মানবেন, যেটা দরকার না সেটা মানবেন, তাহলে বিচার মানে তার কাছে আমার এই আলাদা বিষয়। তা আমি এখান থেকে বলতে চাই, বাংলাদেশে বিএনপি আমাদের দৃষ্টিতে গত 17 বছর যে নির্যাতিত, সেটাকে আমি ব্যক্তিগতভাবে এখন তাদের স্ট্যান্ড দেখে মনে হচ্ছে তারা আসলে নির্যাতিত ছিল না। তারা বরং আওয়ামী লীগের সাথে গোপনে আতাত করে তারা নিজেদের ব্যবসা বাণিজ্য বা বিশেষ করে ছাত্রলীগ ব্যাংক যারা ছিল তাদেরকে দেখে মনে হচ্ছে তারা আসলে নিজেদের ঠিকই নিজেদেরকে চালিয়ে নিয়েছে। এখন বাংলাদেশের নতুন একটা সংকট, কারণ বাংলাদেশের জুলাই বিপ্লব শুধু বিএনপির 21শে জুলাই বিএনপি তৎকালীন মহাসচিব বলেছিলেন যে এই বিপ্লবের সাথে আমরা নাই। তা আমাদেরকে ধরে নিতে হবে বিএনপি বিপ্লব করেনি, বিএনপি বিপ্লব করেছি আমরা যারা এখন উপস্থিত আছি জুলাই শক্তি আমরা বিপ্লব করেছি। আমাদেরকে 51% মানুষের মতামত থেকে 70% মানুষের মতামতই সঠিক এবং তার শক্তি অনেক বেশি, সেটা আমাদেরকে পরের দিন আন্দোলনের মেরুদণ্ড দেয়। বাংলাদেশের মানুষকে প্রস্তুতি নিতে হবে, আজকে আমরা যেখানে যে পক্ষের মানুষ এখানে আছি তাদেরকে প্রস্তুতি নিতে হবে যে বিএনপি যে পেশিবাদী আচরণ করেছে, 17 বছরের জালিমকে আমরা যেহেতু থামাইতে পারছি, 1.5 মাসের জালিমকে থামানো আমাদের জন্য ওয়ান টাইম। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই দেশের মানুষকে সাথে নিয়ে, 70% মানুষের মতামতকে সাথে নিয়ে আমরা যেই, আপনারা জানেন ইতিহাস, 71 সালে যখন দেশ স্বাধীন হয় শেখ মুজিবুর রহমান লন্ডন থেকে ভারতে আসছে, ভারতে এসে বাংলাদেশে কি বাকশাল উপহার দিয়েছে। তারেক রহমান সাহেব লন্ডন থেকে বিপ্লব আবার বাংলাদেশে আসেনি, কারণ তার প্রেসক্রিপশনের যে ওষুধ খাবে সেই ওষুধের মানে তার প্রেসক্রিপশন দরকার ছিল যে কিভাবে সে বাংলাদেশে চালাবে। নয়তো তারেক রহমান বলেছেন যে আমার কাছে আমার দেশে আসা কি, আমার কাছে নাই, কার কাছে আছে, ভারতের কাছে। সে ভারত থেকে যে গুম হয়ে যায় একটা মানুষ, সে কিভাবে গেস্ট হাউসে থাকে, সে কিভাবে এসে যে নির্যাতিত শক্তিগুলো ছিল তৎকালীন সময়ের বিএনপি বা যারা বিএনপির জন্য কাজ করেছে তাদেরকে বাদ দিয়ে সে কিভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বুঝতেই পারছি আমরা যে একটা প্রেসক্রিপশন নিয়ে তারা বা ভারতের আদেশে এই বাংলাদেশ থেকে নতুন ভাবে আবার দাসত্বের কবলে দিতে চায়। আমরা বলতে চাচ্ছি এই জুলাই বিপ্লবকে আমরা ব্যর্থ হতে দিব না। জুলাই বিপ্লবকে আমরা যদি বাঁচিয়ে রাখতে চাই, সকল পক্ষকে এক হয়ে, যেভাবে আমরা বাংলাদেশ থেকে 17 বছরের জালিম শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, বাংলাদেশের নব্য স্বাধীন একটা বাংলাদেশ হিসেবে আমরা উপহার দিতে চেয়েছি, আমাদেরকে আবারও মাথা দাঁড়াতে হবে নব্য বিএনপির বিরুদ্ধে। এই বাংলাদেশকে আমাদেরকে আবার মুক্ত করে প্রয়োজনে তৃতীয় স্বাধীনতা হিসেবে আমাদেরকে উপভোগ করে বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ আমাদের উপহার দিতে হবে। এদেশের মানুষ যে আশা করছে জুলাই বিপ্লবকে ধারণ করে 70% মানুষ ভোট দিয়েছে, ভোটের অধিকার আমাদের রক্ষা করতে হবে। আশা করি আমরা সবাই একত্রিত হয়ে আগামী বাংলাদেশ বিজয় করব। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার ভাবে যেমনটা বলছিলেন, আমরা নতুন ভাবে যদি কোন শক্তি যদি বাংলাদেশে পূর্বের ন্যায় বাংলাদেশ পরিচালনা করতে চায়, তাহলে সেই জবাব হয়তো ছাত্র জনতা আবারও তাকে বুঝিয়ে দেবে। ধন্যবাদ। এই পর্যায়ে আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগরীর আহ্বায়ক মুবাশশির আলী। মুবাশশির আলীকে কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকে দেশের এই জরুরি সংকটের মধ্যে গোলটেবিল বৈঠক রাজনৈতিক স্বেচ্ছাচারিতা নাকি নতুন সংকটের সূচনা। আসলে আমরা খুবই হতাশ। আমরা বিগত দিনে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য 17 বছরের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে জেল জুলুমের মধ্যে দিয়ে আমাদের প্রতিটা দিন গেছে। আমরা গ্রেপ্তার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, ঘর ছাড়া থেকেছি দীর্ঘ সময়। এরপরে জুলাই আন্দোলনে আমরা একটা আশার আলো দেখেছিলাম যে আমাদের এই বাংলাদেশ আসলে নতুন করে আসলে বদলে যাবে, কিন্তু এই বাংলাদেশ আসলে আবার পুরাতন দিকে ধাবিত হচ্ছে। খুব দুর্ভাগ্যজনক ভাবে অন্তর্বর্তী সরকারও খুব বেশি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে এবং নতুন সরকার বলতে বাংলাদেশে কিছু আছে কিনা এটা আমার কাছে সংশয় আছে। আমরা যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী জানি, উনি আদৌতেও বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনা এটা আমার সংশয় আছে। একটি দেশের প্রধান, সরকার দলীয় প্রধান, সংসদের প্রধান, তিনি বসে থাকেন আর তার বদলি খেলোয়াড় বক্তব্য দিচ্ছেন সংসদে, এটি লজ্জাজনক ব্যাপার। এবং এটা বিরোধী দল যখন ধরিয়ে দিচ্ছে তখন তারা গর্ব করে বলছে যে উনি সংসদ নেতার বদলতে বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশ এই জায়গায় আসলে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র আছে। আসলে বাংলাদেশে এর ভিতর থেকে, রাষ্ট্রের ভিতরে পেছন থেকে যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সেই শক্তির কাছ থেকে রাষ্ট্রকে যদি আমরা কখনো বের করে না আনতে পারি, এই বাংলাদেশকে যতই স্বাধীনতার কথা বলি, ৭১-এর স্বাধীনতা, ৯০-এর স্বাধীনতা, ২৪-এর স্বাধীনতা, কোন স্বাধীনতা আমাদের কাছে স্বাধীন করতে পারেনি, পারবে না। আমাদের লড়াইটা লড়তে হবে এই পেছনের রাষ্ট্রের বিরুদ্ধে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের নামে বিগত ১৭ বছরে আমি খুবই লজ্জা লাগতো, আমার সবাইকে সন্দেহ হইতো।
আমি তিনজনের সাথে বসলেই মনে হতো একজন ওরাই পাশের রাষ্ট্রে নিয়ে যান। আমি আমার পরিবারের লোকজনকেও সন্দেহ করতাম যে বাংলাদেশের মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের যে প্রভাব তৈরি হয়েছিল বিগত দিনে, এই প্রভাবটা আমরা মনে করছিলাম 24-এ শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি। 24 পুরোপুরি ফেসিবাদ মুক্ত করতে পারেনি আসলে আমাদের। 24-এর ভিতরে বিপ্লবী সরকার গঠন করার আমাদের ব্যর্থতা আছে। 24-এর মধ্যে রাষ্ট্রের পেছনে যে শক্তি, যে ডিপ স্টেট নামের যে বারবার আলোচনা হয়, আমাদের বিজ্ঞ আলোচকগণ বারবার বলে, সাহস করেই বলে ডিপ স্টেটের কথা। তা আমরা দুর্বল মানুষ, আমরা ভয়ে ভয়ে রাষ্ট্রের নাগরিক, আমরা ডিপ স্টেটের কথা মুখে আনতে চাই না। আমরা প্রসঙ্গ করে তারা বলেন তাই আমরা ডিপ স্টেটের কথা বললাম। তো আমি মনে করি যে এই পেছন থেকে যারা রাষ্ট্রকে রাষ্ট্র হতে দিচ্ছে না, স্বাধীন হতে দিচ্ছে না, এবং এই রাষ্ট্রকে সঠিক পথে আসতে দিচ্ছে না, এরাই সবকিছুর মূলে দায়ী। তারেক রহমান বাংলাদেশে ফেরার আগে তার মা 18 মাসে কয়েকবার নজিরবিহীন অসুস্থ হয়েছেন, কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন যে আমার দেশে ফিরে আসা আমার উপর নির্ভর করে না। যে ব্যক্তি বলেন যে আমার উপর আমার রাষ্ট্রে ফিরে আসা নির্ভর করে না, তার 1 সপ্তাহ পরে সেই বাংলাদেশে আসে এবং তৎপরবর্তী সময়ে তিনি আর স্বাধীনভাবে এখানে পরিচালিত হচ্ছেন বলে আমরা মনে করি না। ওনার যেরকম আপনার ওই যে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর মতো আমরা আলাপ শুরু করেছি, সালাউদ্দিন সাহেব, আমি মনে করি সালাউদ্দিন সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং এই সালাউদ্দিন সাহেব যেখান থেকে প্রেসক্রিপশন নিয়ে আসছেন তারাই বাংলাদেশের পিছনে আছে। এই ব্যবস্থাকে ভেঙে দিতে না পারলে এই বাংলাদেশ আমরা আমাদের বাংলাদেশ হিসেবে পাবো না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যেমনটা বলছিলেন, ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আদি জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক কাশেম মনোহরী। আমরা আমাদের অতিথিদের আলোচনায় চলে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ডক্টর এম আব্দুল হান্নান স্যার। প্রফেসর ডক্টর এম আব্দুল হান্নান স্যারকে কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংস্কার অধ্যাদেশ বাতিল, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা নাকি সংকটের সূচনা শীর্ষক যৌথবিল বৈঠকে সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার আর কিছু না পারলেও কয়েকটা সংস্কার কমিশন করেছিলেন, 6টা, এর মাধ্যমে কিছু সংস্কার করার চিন্তা করেছে। এই সংস্কারের জন্যই এই গণ আন্দোলন হয়েছিল 24-এ। আমার মনে হয় যে সেই কাজটা সূচনা করেছে এবং 133টি অধ্যাদেশ জারি করেছে রাষ্ট্রকে সুন্দর করার জন্য, সংস্কার করে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য। আমার কাছে মনে হয় সূচনাটা তার করেছে। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে নির্বাচিত সরকার যে কাজগুলো করছে, সেটা আমরা আমাদের অনেক বক্তার আলোচনা থেকেও আসছে যে এটাতে নির্যাতিত বিএনপি দ্বারা হচ্ছে, এর মনে হচ্ছে না যে তারা ইতিপূর্বে নির্বাচিত হয়েছে, নির্যাতিত হয়েছে। নির্যাতন হয়ে থাকলে নির্যাতিত করার জন্য যে একটা টুলস হলো গুম, সেই গুম কমিশনকে বাতিল করে দিচ্ছে। মানবাধিকার যদি লঙ্ঘিত হয়ে থাকে মানবাধিকার কমিশন বাতিল করছে, অধ্যাদেশ বাতিল করছে। এরকম যে সমস্ত অধ্যাদেশগুলো সরাসরি সংস্কারের সাথে রিলেটেড, সেই অধ্যাদেশগুলো বাতিল করা বা বিলুপ্ত করার জন্য সুপারিশ করছে। তা এটা সবার কাছে ক্লিয়ার যে আসলে সত্যিকার অর্থে বিএনপি নির্যাতিত দল কিনা, আবার নির্বাচিত দল কিনা, দুটাই আমার কাছে মনে হয় যে প্রশ্নের মতো অবস্থা তৈরি করছে। যদি তারা সত্যি জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকে, তো জনগণের প্রত্যাশায় তো হারবো। জনগণ ভোট দিল 69% আয়ের পক্ষে, সংস্কারের পক্ষে, কিন্তু সংস্কারের সাথে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো তারা বাতিল করার সুপারিশ করছে। তাহলে আসলে কি তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে? এটা তো মনে হচ্ছে। তারপর আমরা যদি চিন্তা করি, তারপর দেখবো যে যিনি আজকে প্রধানমন্ত্রী, তিনিও নির্বাচনের পূর্বে হায়ের পক্ষে ভোট দিতে হচ্ছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি তো প্রত্যেকটা ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রতিনিধি হিসেবে বিএনপির উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে যে সমস্ত বিষয়গুলোর সিদ্ধান্ত হলো, জুলাই সনদ তৈরি হলো, সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা সংবিধানের দোহাই দিচ্ছেন বা সংসদে সংবিধান সংশোধন করে তারা বাস্তবায়ন করবে কথা বলছে। আর মূলত বলা হচ্ছে মেসি সংস্কার করতে হবে। সংস্কার তো আসলে এই সংবিধান সংশোধন দিয়ে হবে।
সংবিধান সংশোধন করলে তাকে বেসিক স্ট্রাকচারের মধ্যে থাকতে হবে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু সংস্কার যদি করা হয় তাহলে পুরো সংবিধানকে কিন্তু চেঞ্জ করে দেওয়া সম্ভব, যেহেতু জনগণের ম্যান্ডেট রয়েছে। জনগণের ম্যান্ডেটকে আসলে তারা গুরুত্বই দিচ্ছে না। তো গুরুত্ব না দেওয়ার কারণে আওয়ামী লীগের পরিণতি কিন্তু হয়েছে। আওয়ামী লীগ যখনই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, আমরা 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন সবগুলোই কিন্তু জনবিচ্ছিন্নতা আছে। জনবিচ্ছিন্ন হওয়ার কারণে যেহেতু জনগণ গণ আন্দোলনের মধ্য দিয়ে এই বড় স্বৈরাচারকে 17 বছরে তাড়াইতে পারছে। আমার মনে হয় এর চেয়ে ছোটখাটো স্বৈরাচার তো বর্তমান তারা 17 মাসও লাগবে না। এরকম অবস্থা সৃষ্টি করা যায় যে সত্যি সংস্কারের জন্যই 24-এর আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে। সুতরাং সংস্কার করেই যাবো যদি তারা চিন্তা করে সিদ্ধান্ত নেয়, তাহলে আমার মনে হয় এই যে নব্য স্বৈরাচার হওয়ার রাস্তায় যে আসছে বা স্বেচ্ছাচারিতা যারা করছেন, করে নতুন সংকটের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছেন বা নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, তারাও এই বেশি দিন টিকতে পারবে না বলে আমার কাছে মনে হচ্ছে। এবং এই জন্য দরকার 24-এর গণ আন্দোলনের চেয়ে আরো বড় আন্দোলন গড়ে তোলা এবং অল্প সময়ের ব্যবধানে এই নব্য স্বৈরাচারকে এখান থেকে তিরোহিত করা। ধন্যবাদ। যে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটা বলছিলেন স্যার, নতুন ভাবে আমরা সবাই অবগত যে 24-এর এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা আর কোনোভাবেই বাংলাদেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছি না। আবারও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত সেক্রেটারি ইমাজউদ্দিন মন্ডলকে কথা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আয়োজিত সংস্কার অধ্যাদেশ সমূহ বাতিল, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা নাকি নতুন সংকট সৃষ্টি বিষয়ে এই পরিবেদন বৈঠকে সভাপতি, অতিথিবৃন্দ, সম্মানিত আজকের এই বৈঠকে আলোচক বৃন্দ, সাংবাদিক বন্ধু, শুধুমাত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি আজকে এই টেবিল বৈঠকে আমার আসার মূল একটা মূল উদ্দেশ্য, সেটা হলো যে আমাকে ইনভেস্ট করা, সংস্কারের বিষয়ে আমাকে ইনভেস্ট করা, আমাদের বাংলাদেশের বুদ্ধিভিত্তিক আন্দোলনের জনগণের পক্ষে যে লড়াকু সৈনিক আমাদের প্রিয় অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এবং ব্যারিস্টার আসাদুজ্জামান খান, আমরা তাদের কাছ থেকে আসলে ইনভেস্ট করতে চাই। এই কারণে আমার আশা, আমি বক্তব্য সংক্ষিপ্ত করবো, তাদেরকে সুযোগ দেবো ইনশাআল্লাহ। সম্প্রতি বিএনপি জোটের নেতা সর্বোচ্চ দলের একজন নেতা বলেছেন যে অধিকাংশ দলের মতামতকে উপেক্ষা করে সংস্কারের প্রস্তাব পাশ করার কোনো সুযোগ নেই। তো আসলে অধিকাংশ দলের চেয়ে দেশের অধিকাংশ মানুষের গুরুত্ব অনেকাংশেই বেশি কি অধিকাংশ মানুষের মতামতকে উপেক্ষা করারই কোনো সুযোগ নেই। যেটা অতীতে 17 বছর আওয়ামী লীগ করেছে, তারা যতগুলো নির্বাচন অনুষ্ঠান করেছে সবগুলো নির্বাচনে জনগণকে তারা তোয়াক্কাই করেনি, জনমতামত বা জনগণের ভোটকে তারা কোনোভাবেই তোয়াক্কা করেনি। তারা নিজেদের মতো জনগণকে ব্যাপী রেখেই তারা ভোট করেছে এবং নির্বাচিত হয়েছে। ঠিক একই কায়দায় বর্তমান সরকার জনগণের দেওয়া ভোটের যে ভোট, গণভোটের রায়কে তারা আজকে উপেক্ষা করছে এবং এর পরিণতি নিঃসন্দেহে ভালো হবে। আমি মনে করি যে বিষয়গুলো এখানে তারা আজকে সংসদে উপস্থাপন করছে না বা আইন করতে বাধা দিচ্ছে, সেই বিষয়গুলো একেবারে বাংলাদেশের জনগণের অধিকারের সাথে সম্পর্কিত। তো সেইগুলোকে উপেক্ষা করার তো কোনো কারণই নেই। এর মধ্যে
যেমন গুম প্রতিরোধ, এটা একজন মানুষের অধিকার বাংলাদেশের স্বাভাবিকভাবে বেঁচে থাকা। তার বিপরীত একটা বিষয় মানবাধিকার কমিশন শক্তিশালী করা, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগ আলাদা এবং একটা সচিবালয় করা। এই বিষয়গুলো টোটালি মানুষের মৌলিক অধিকারের সাথে সম্পৃক্ত, যেটাকে বিএনপি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে না। তার মানে তারাও ফ্যাসিবাদের দিকে হাঁটছে। তবে আমি হতাশ নই, যেভাবে আমাদের এনসিপির আহ্বায়ক বলেছেন যে আমরা হতাশ, আসলে আমি হতাশ নই। কারণ আজকের টপিকসে যেখানে সংকটের কথা বলা হয়েছে, সামনের দিনে যদি কোনো সংকট তৈরি হয় অবশ্যই তার একটা সমাধানও হবে ইনশাআল্লাহ, এবং সেই সমাধান হবে স্থায়ী সমাধান। এটা আমরা প্রত্যাশা করছি এবং সেদিকেই আমরা বাংলাদেশকে এগিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি ইমাদুদ্দিন মন্ডল ভাইকে। এই পর্যায়ে প্রোগ্রামে আমাদের মাঝে কথা নিয়ে আসছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনে হচ্ছে যে আজকে হেডলাইনে যেটা আয়োজন করা হয়েছে যে রাজনৈতিক স্বেচ্ছাচারিতা এবং সংকট, একটা হচ্ছে যে কোথায় কোথায় সংকট হচ্ছে, কেন হচ্ছে, এগুলো এখানকার যারা উপস্থিত তাদের কাছে আসলে pretty ক্লিয়ার, এবং সেটা লিগাল জায়গা যেহেতু শিশির আছে, শিশির ওটা বলবে। আমি আসলে হিস্টোরিক্যাল এবং পলিটিক্যাল জায়গাটা অ্যাড্রেস করি আর কি, যে এই মনস্তত্ত্বের সংকটটা কোথায়। সোনার বাংলাতে কি এই ঘটনা প্রথমবারের মতো ঘটছে? না, প্রথমবারের মতো না, বহুবার ঘটেছে। পলাশি থেকে শুরু করেন, তার আগে যেতে চাইলে আগে যেতে পারবো, সময় কভার করবে না। সিম্পল জিনিসটা কি ছিল? ক্ষমতা। সিরাজউদ্দৌলার বয়স কম ছিল, এরকম একটা মানুষকে এত অল্প বয়সে আলিবর্দী খান এই বিশাল বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা দিয়ে যাবেন, এটা কোনোভাবে কাম্য ছিল না। তার প্রিয় নাতি ছিল, অন্য ঘরের মেয়েদের নাতিদেরকে বঞ্চিত করা হচ্ছে কিনা। আর অফকোর্স মির্জা জাফর আলী খান তখনকার বর্তমান ইকুইভ্যালেন্ট হচ্ছে চিফ অফ আর্ম ফোর্সেস, মানে আমাদের সশস্ত্র বাহিনীর প্রধান। তো তার মতো এত বুদ্ধিমান একটা মানুষ থাকতেও এরকম একটা অল্প বয়সী নাবালক ছেলেকে কেন ক্ষমতা দিতে হবে? তাহলে কোয়েশ্চেনটা কিন্তু পলিটিক্যাল কোয়েশ্চেন, পাওয়ারের কোয়েশ্চেন। পাওয়ারের কোয়েশ্চেনটাতে কি এক্সপেকটেশন ছিল, রেজাল্টের আউটকামটা কি ছিল? মীর জাফর আলী খান শুধুমাত্র এই অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যা নবাব হতে চান। সিম্পল, এখানে একটা পাওয়ার কোয়েশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হবে? তার তো ফোর্সেস লাগবে। এখন উনি এই কাজটা করতে গিয়ে যেটা করলেন সেটা হচ্ছে খাল কেটে কবির আনলেন। খাঁচকাটার গল্প আপনারা শুনেছেন। তো সেই কুমিরটা এত বড় কুমির হয়ে গেল যে তার আকাঙ্ক্ষার থেকে বড় হয়ে গেছে, তার আকাঙ্ক্ষাটাকে সে খেয়ে ফেলছে। এবং তিনি কিন্তু মির্জা জাফর আলী খান কিন্তু নবাব হয়েছেন ব্রিফলি। নবাব হওয়ার পরে কিন্তু বুঝতেও পেরেছেন যে তিনি একটা পলিটিক্যালি ভুল ব্লান্ডার করেছেন। এই ব্লান্ডার থেকে উনি কিন্তু বক্সারের যুদ্ধে উনি ওনার ছেলেরা কিন্তু ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু পারেন। বিকজ কুমিরটাকে এত গভীরভাবে খাল কেটে নিয়ে আসছে যে এত অল্প সময়ের ভিতরে সেই খালটাকে মাটি দিয়ে আবার ঢেকে রাখার সুযোগ হয়নি। বাংলাদেশে অবশ্য এখন খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে। আমরা বুঝতে পারছি না যে এই খাল দিয়ে কি আসলে পানি আসবে না কুমির আসবে। So that's a $1 million question, and for the time for posterity to wait for. Second example দেখেন যে পলিটিক্যাল কোশ্চেন কিভাবে ব্লান্ডার করে, এবং দেখেন ব্রিটিশ কলোনি শুরু হয়েছিল থেকে, বেঙ্গল থেকে। 1757 সালে ফার্স্ট ব্রিটিশ কলোনাইজেশন শুরু হয় বেঙ্গল থেকে, এবং আফ্রিকা থেকে দেখেন ফার্স্ট ফ্রেঞ্চ কলোনি শুরু হয় হলো মিশর থেকে 1798 সালে। নেপোলিয়ন ইজিপ্ট দখল করে, দুইটাই মুসলিম মেজরিটি ল্যান্ড, এবং দুইটাই দখল করেছে হচ্ছে আপনার ইউরোপিয়ান শক্তি। এবং দুটোতেই হচ্ছে একেবারে, আমি ফ্রেঞ্চ অংশে যাবো না, ওইটা মানে টপিকে হলে অনেক দূরে চলে যাবে। একদম এক্স্যাক্টলি একটা পাওয়ার কোশ্চেন, রাজ পরিবার থেকে, ক্ষমতার আকাঙ্ক্ষা, প্যালেস পলিটিক্স, সেই জায়গাগুলো থেকে। তো সেই পলিটিক্যাল কোশ্চেনের ধারাবাহিকতা দেখেন যে ফাস্ট ফরওয়ার্ড
সলিমুল্লাহ খানকে বাংলাদেশে স্যাডলি খুব বেশি সেলিব্রেট করা হয় না, কিন্তু দ্য রিচেস্ট ম্যান ইন বেঙ্গল ডাইড ইন ডেথ। তখনকার বাংলাতে, অবরক্ত বাংলার কথা বলছি, সবচেয়ে ধনী মানুষ ছিলেন, সেই মানুষটা ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছেন, কোরআনে হাফেজ ছিলেন। তার কবরস্থানটা পর্যন্ত এত মানে অ্যাব্রাপ্টলি মেনটেন করা হয় যে এটা নিয়ে বাংলাদেশের ইতিহাসের কোনো দায় নাই। এবং যেহেতু এখানে তরুণ অ্যাক্টিভিস্টরা আছে, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনাদের কবরটাকে কিভাবে ডিল করবে ফিউচার জেনারেশনে ডিপেন্ড করছে যে আপনারা কিভাবে সেই জেনারেশনটাকে প্রিপেয়ার করেন, আপনাদের দায় কিভাবে ডিসচার্জ করেন, আপনারা আপনাদের নেক্সট জেনারেশনকে প্রিপেয়ার করে যাচ্ছেন কিনা একটা রেভলিউশনারি নেশন গঠন করবার জন্য। সেই মানুষটা 650 একর জমি দিয়ে দিয়েছে আমাদের লেখাপড়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট, আজকের এই ডায়াবেটিক হাসপাতাল, পিজি হাসপাতাল, আশেপাশে যা আছে, রমনাবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, সলিমাবাদ মৌজা ছিল। বাংলাদেশের সুশীলরা দেখবে এটা স্বীকার করতে চায় না যে এটা তার দান করা জমি কিনা, এটা সুশীলরা স্বীকার করতে চায় না। তাহলে দেখেন, সে একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছে, যারা তথাকথিত উচ্চবর্ণের বাঙালি হিন্দু ছিল, কলকাতার জমিদাররা ছিল, তারা আবার এটা চায়নি। কোশ্চেনটা আলটিমেটলি পলিটিক্যাল ছিল। মনে হয়েছে যে একটা মেয়ার স্কুল, একটা কলেজ হবে, একটা ইউনিভার্সিটি হবে, এটা নিয়ে সমস্যাটা কোথায়? কিন্তু এটার এসেনশিয়াল কোশ্চেন হচ্ছে পলিটিক্যাল কোশ্চেন, যে আমার অবহেলিত জনগণ, আমার গরিব কৃষক, প্রজা, মুসলমান, আমার অবহেলিত জবন নবশূদ্র হিন্দু, নিম্নবর্ণের, তাদের এম্পাওয়ারমেন্টটা কিভাবে হবে? এটা একটা পলিটিক্যাল কোশ্চেন ছিল। এই পলিটিক্যাল কোশ্চেনের স্টার্ট আপটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিয়ে, কিন্তু এন্ডেড আপ উইথ লাহোর রেজলিউশন। পাকিস্তান রাষ্ট্র গঠনকে নিয়ে তৈরি হয়েছে। আমরা যখন বাম রাজনীতি করেছি তখন তো একটা সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন দেখতাম, কিন্তু এর পরবর্তীতে আমার বাম বন্ধুদেরকে তাই বলেছি যে বাম আর বিপ্লব হবে না, কারণ বাম বিপ্লব 47 সালে হয়ে গেছে। যেই সাম্যবাদী একটা রাষ্ট্র প্রকল্প নিয়ে বাম আন্দোলন তৈরি হয়েছে বাংলাতে, সেই সাম্যবাদী রাষ্ট্রটা জমিদারি প্রথা বাতিল হওয়ার মধ্য দিয়ে, প্রজাসত্ব আইন তৈরি হওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয়ে গেছে। একটা ইকুইলিব্রিয়াম সোসাইটি তৈরি হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা ক্লাসের ভিতরে অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড বাই ডিফল্ট এমপ্লয়মেন্ট এন্ড এম্পাওয়ারমেন্ট, আর অ্যাক্সেস টু ল্যান্ড, ইকোনমি বাই ডিফল্ট। এই দুইটা জিনিসের এম্পাওয়ারমেন্টের মাধ্যমে যে পলিটিক্যাল কোশ্চেন সেটেল হয়েছে, সেই রাষ্ট্রটা কেন আনসেটেল হয়ে গেল সাডেনলি? কেন 24 বছরের ভিতরে এই রাষ্ট্রটা গোলমাল হয়ে গেল? কারণ এই বারবার গোলমালের ঘটনা কিন্তু ঘটছে, এবং প্রতিবার এই যে জুলাই সনদের ধারা, এটা ধারা নিয়ে আলোচনা আছে, মানে ম্যাক্রো ইস্যু, কিন্তু ম্যাক্রো ক্রাইসিসটা কোথায় আসছে এই জনপদে? যে এত বড় একটা সিরিয়াস পলিটিক্যাল স্টেট ক্রাফটের কোশ্চেন 24 বছরে ফেল করলো কেন, এত বড় অ্যাচিভমেন্ট থাকার পরে? একইভাবে দেখেন 71 রাষ্ট্র প্রকল্প, আবার স্বাধীনতা ঘোষণাপত্র যেটা ছিল, আর 72 সালের সংবিধান থেকে শুরু করে শেখ মুজিবের 3.5 বছরের আচরণ, তার কোনো কিছুর সাথে আমাদের স্বাধীনতার প্রকল্প, আমার রাষ্ট্র প্রকল্পের কোনো মিল নাই। বলা হয়েছিল যে আমরা হিয়ারবাই প্রপোজ করছি এ ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডেমোক্রেটিক রিপাবলিক। সেখানে আমরা কি করেছি? 72-এর সংবিধানে এসে বললাম যে এই রাষ্ট্র ভিতরে যারা বাস করেন তাহারা বাঙালি বলিয়া পরিচিত হইত। তো এটা রিপাবলিক হলো কিভাবে? মুক্তির লড়াইতে তো সবাই ছিল, চাকমারা ছিল, পাহাড়িরা ছিল, উর্দুভাষী মানুষরাও তো ছিল, উর্দুভাষী বিহারি ভারতীয় মুসলমানরাও তো আমার মুক্তির লড়াইতে সামিল ছিল। তো সেই বাংলাদেশ কিভাবে হলো? তাহলে টেকনিক্যালি স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে আওয়ামী লীগ যেই লেভেলে বেইমানি করেছে আমার রাষ্ট্রের সাথে, আমার জনগণের সাথে, যুদ্ধের ম্যান্ডেট থাকার পরেও, ঠিক এক্স্যাক্টলি একই ঘটনা অব্যহত ঘটেছে আমাদের 3 জোটের রূপরেখার সাথে ঘটেছে। বিএনপি আওয়ামী লীগ মিলে সেই বেইমানিটা করেছে, 1/11-এর সময় করেছে। 1/11-এর সময় যে রিফর্ম গুলো হয়েছে ডক্টর আকবর আলী খানের নেতৃত্বে, এবং এক্স্যাক্টলি এখন সেম জিনিসগুলো দেখতেছি বিএনপি নেতৃত্ব হয়েছে। তাহলে এই যে মাইন্ডসেটের মনস্তত্ত্ব শত শত বছরের, নিজের ল্যান্ডের সাথে, নিজের পিপলের সাথে, নিজের রাষ্ট্র প্রকল্পের সাথে, আমার ক্ষমতায়নের সাথে, আমার জনপদের সাথে বেইমানি করা, বিক্রি করবার এই কন্টিনিউয়াস সাস্টেইনেবল পারসিস্টেন্ট, এই টেন্ডেন্সিটা আমাদেরকে বোঝা দরকার, ধরা দরকার। এই ডিএনএটা, এই লোকটা ধরা দরকার। এই লোক ধরতে না পারলে যেটা হবে, বারবার লড়াই হবে, বারবার রেজলিউশন হবে, ঘোষণাপত্র আসবে,
বারবার হচ্ছে সনদ তৈরি হবে, যুদ্ধ হবে, গণ অভ্যুত্থান হবে, কিন্তু এম্পাওয়ারমেন্ট বলতে যেটা বোঝানো হচ্ছে জনগণের ক্ষমতায়নে, জনগণের যে রাষ্ট্র প্রকল্প, সেই রাষ্ট্র প্রকল্পটা আলোর মুখ দেখবে না, এবং এটাই বারবার হোঁচট খাচ্ছে। অতএব সেই জায়গাতে ভুল ত্রুটিগুলোর জায়গা দেখা দরকার, যে কি কি জিনিস আনডু করা যেত, কি কি জিনিস না করে আমরা ভুল করেছি, এবং বারবার কেন একই ভুল বারবার করা হচ্ছে। আমার মনে আছে 24-এর আপরাইজিং এর পরে বাংলা ট্রিবিউন এবং মালয়েশিয়ান এম্বাসি একটা জয়েন্ট রাউন্ড টেবিল করলো। সেখানে বাংলাদেশের খুব বিদগ্ধ অর্থনীতিবিদ প্রফেসর রেমন সোমান ছিলেন, আজকে সিপিডির প্রতিষ্ঠাতা। উনি একটা কথা বললেন যে আমার অনেক বয়স 90-এর উপরে, বলে যে আমি 6টা রেভলিউশন, স্বাধীনতা, গণ অভ্যুত্থান এগুলো দেখেছি, প্রত্যেকটা ফেল করেছে, এবং আমি এখনই তোমাদেরকে বলে দিতে পারি তোমাদেরটাও ফেল করবে। কিন্তু কেন করবে এটা বুঝতে চাইলে আমার সাথে লম্বা সময় নিয়ে বসতে হবে। তো তখন সার্টেনলি তো যারা তরুণরা ছিল তারা তো এই বিষয়গুলো বুঝতে অথবা মেনে নিতে অনেক কষ্ট হতো। আজকে যে তরুণরা নিজেরা মেনে নিচ্ছে যে জুলাই ফেল করতে যাচ্ছে, সেটা 24-এর আগস্টে, সেপ্টেম্বরে, অক্টোবরে এরকম একটা বক্তব্য মেনে নেওয়া তরুণদের জন্য সম্ভব ছিল না। এবং এইটাই হচ্ছে আমার রাষ্ট্রের ডিএনএর জায়গা, যেটা বোঝা দরকার যে হোয়াটস রং উইথ দ্য নেশন। এই পিপলের মাইন্ডসেটের প্রবলেমটা কোথায়, সিরিয়াস জায়গাতে এসে কেন সে রক্ত দিয়েই আবার হারিয়ে যায়, সেটা স্টেকটা নিতে পারে না, ধরে রাখতে পারে না। এখন কম্পারেবল এক্সাম্পল দিয়ে কারা ধরে রাখতে পারে, দেখেন ফ্রেঞ্চ রিপাবলিক ফরাসি বিপ্লবের পরে 1789-তে ফার্স্ট রিপাবলিক করলো, এখন ফ্রান্সের 5th রিপাবলিক চলতেছে। গিলোটিনে মারা, কাউন্টার রেভলিউশন করা, একজন আরেকজনকে নাই করে দেওয়া, এটা করতে 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 এবং ইন্টেলেকচুয়াল প্রসেস চলতে চলতে একটা সময় যেটা হয়, রাষ্ট্র কন্টিনিউয়াসলি ম্যাচিউর হয়। আমার রাষ্ট্রে যেটা হয়েছে, এই বড় বড় ঘটনাগুলোর পরে সিরিয়াস সিভিল সোসাইটি তর্ক বিতর্ক আলাপ এত বেশি চেতনা সমৃদ্ধ হয়ে যায় যে এইটার আর কোনো ডাইসেক্টিং হয় না, যে এটাকে যে ডাইসেক্ট করে প্রসেস করতে হবে, যে হোয়াটস রং উইথ ইট, ফান্ডামেন্টাল ফল আছে এই প্রসেসের ভিতরে, সেটা কোথায়? কেন 1949-এ চায়নাতে মাওয়িস্ট রেভলিউশন হওয়ার পরে 60s এসে তাকে কালচারাল রেভলিউশন করতে হয়েছে? এটা তরুণদেরকে বোঝা দরকার যে কেন ফ্রান্সের 5th রিপাবলিক চলছে এবং এটার প্রসেস, চায়নাতে রেভলিউশন করে কেন আবার কালচারাল রেভলিউশন করতে হয়েছে 60s এসে, মিলিয়নস অফ পিপল মারতে হয়েছে, এন্ড ইটস ডিবেটেবল, কাজটা ঠিক হয়েছে কিনা, রাইট হয়েছে কিনা, রং হয়েছে কিনা, এই আলোচনা অবশ্যই করতে হবে আমাদেরকে তর্ক বিতর্কের মধ্য দিয়ে। আর ফাইনাল এক্সাম্পল হচ্ছে যেটা দিতে চাই, সেটা হচ্ছে স্কটিশ রেফারেন্ডাম। যে আমরা স্কটল্যান্ডে, আপনারা জানেন 2015 সালে একটা রেফারেন্ডাম হয়েছে, এবং এটা ফার্স্ট টাইম না, এর আগেও সেকেন্ড, 2-3বার রেফারেন্ডাম হয়েছে। তারা স্বাধীন হতে চায়, তারা ইংল্যান্ড থেকে আলাদা হয়ে রিপাবলিক অফ আয়ারল্যান্ড যেটা আছে, এই আয়ারল্যান্ডের মতো করে তারা আয়ারের একটা অংশ নিলে ওইটা আয়ারল্যান্ডের সাথে যুক্ত হতে চায়। আর দ্বিতীয়ত হচ্ছে স্কটল্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে চায়। দুটো ডিফারেন্ট আন্দোলন ইউকেতে আমরা দেখেছি। স্কটিশ রেফারেন্ডামের সময় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, তার রাষ্ট্র হলে, এই দেশটা স্বাধীন হলে রাস্তার কোন পাশ দিয়ে নাগরিকরা হাঁটবে সেটা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। মানে আমি যে রাষ্ট্র প্রকল্পটা প্রস্তাব করছি, আমি যে একটা পরিবর্তন প্রস্তাব করছি, আমার ইংল্যান্ডের ইউরো মানে মুদ্রা থাকবে কিনা, আমি কি ইউরোতে চলে যাবো কনভার্ট করে, না আমি আসলে ইংল্যান্ডের পাউন্ড কন্টিনিউ করব, আমি আলাদা হয়ে গেলে কি আমি ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বারশিপের অংশীদার অটোমেটিকলি হব, না আমাকে আলাদা করে মেম্বার হতে হবে। এর প্রত্যেকটা নিটিগিটি পলিটিক্যাল প্রসেস, স্টেটক্রাফট সেখানে আলোচিত হয়েছে এবং তারপর জনগণের মত নিয়েছে। আমার এই সোনার বাংলার প্রবলেম হচ্ছে খুবই পেরিফেরিয়াল, সুপারফিশিয়াল আইডিয়ার উপরে ভিত্তি করে এখানে পরিবর্তন হয়। জনগণ খুব সিরিয়াসলি করে বিষয়ের সাথে ইনভলভ না। এই জন্য দেখবেন আপনারা যারা গ্রামে গঞ্জে থাকেন, আমাদের দাদা নানারা মুরব্বীরা দেখবেন 71-কে এখনো গন্ডগোলের বছর বলে, সংগ্রামের বছর বলে। 24-ও দেখবেন হুনসি, এই ওই 71-এর মতো বলে এইবারে নাকি মারামারি হচ্ছে, হয় তো মারামারি হচ্ছে, তোর কথাটা সত্য, মারামারি হচ্ছে, তো কি হচ্ছে বলে হাসিনা চলে গেছে। তাহলে জুলাইতে আগস্টে কি ঘটে গেছে, দেশের বিশাল সংখ্যক মানুষ মনে করে যে একটা গন্ডগোল হচ্ছে, একটা মারামারি হচ্ছে, হাসিনা চলে
মানে আপনি পুরো আন্দোলনটাকে সাম আপ করে ফেলছেন কোথায়? ঠিক ৭১-এর মতো একটা মুক্তির লড়াই কি হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে আপনি একটা নতুন রাষ্ট্র করতে চেয়েছেন লাহোর রেজলিউশনের এক্সটেনশন হিসাবে। সেই রকম একটা স্টেট তৈরি করার পরে আমার দেশের নাগরিকরা বলছে যে গন্ডগোল হচ্ছে। সে কিন্তু আপনার দেশের নাগরিক। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নাগরিক আছে কিনা, তাকে আপনি নাগরিক হিসেবে চিন্তা করবেন। তাহলে এই ফেইলিউর গুলো আমাদেরকে যেটা চিন্তা করতে বাধ্য করছে যে ২৪ কেন ফেল করছে হিস্টোরিক্যাল, মানে পারপেচুয়াল এবং কন্টিনিউয়েশন হিসাবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি তরুণরা যারা ২৪-এ আন্দোলন করেছে তাদেরকে সিরিয়াসলি এই স্টেট ক্রাফটের তর্কে ঢোকা দরকার। হোয়াট ওয়েন্ট রং, কি ভুল করলাম, কি ভুল হয়েছে, কি আরো গুছায় করা দরকার ছিল, কোনটা আমরা গুছায় করতে পারলাম না। এবং যে অনিবার্য বিপ্লবের ইশতেহার, আরেকটা যে ইন্তিফাদা আসতেছে এই জাতির কপালে, সেখানে কি কি ভুল হইতে পারবে না সেটার প্রোটোকল তৈরি করতে হবে এখন থেকে। আমার আগামী রাষ্ট্র প্রকল্প, আমার যে জাতীয় সরকার হইল না, আমি যে একটা সংস্কারের রাষ্ট্র বানাইতে পারলাম না এত বড় একটা ম্যান্ডেটের পরেও, তাহলে বাস্তবতাটা কোথায় গিয়ে দাঁড়াবে পরের রেভলিউশনে, পরের আপরাইজিং এ? কারণ প্রত্যেকটা আপরাইজিং কোনো না কোনো ফর্মে এসে মানে ডাইলিউটেড হয়ে যাচ্ছে এবং ডেডলকে চলে যাচ্ছে। অতএব সেটা হচ্ছে আজকের তরুণদের এই স্বেচ্ছাচারিতা এবং সংকটের ইতিহাস পরম্পরায় ধারাবাহিকতার অংশ হিসেবে বোঝা দরকার। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান কোয়াদ থেকে। একজন প্লিজ একটু আজানের উত্তরটা দেবেন। এ পর্যায়ে আমাদের আজকের এই গোলটেবিল বৈঠকের সর্বশেষ আলোচক, আমাদের সম্মানিত অতিথি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শিশির মনির ভাইকে আজকের এই গোলটেবিল বৈঠকে সর্বশেষ আলোক হিসেবে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়টা খুবই কম, তাড়াতাড়ি আমাদেরকে শেষ করে অন্য কাজ দেখতে হবে। তো ১৩৩টা অধ্যাদেশের ভিতরে ৯৮টা পাস হচ্ছে, অটোমেটিক পাস হচ্ছে ৯৮। আর ১৫টা ওনারা বলছেন যে সংশোধিত আকারে আবার বিল আকারে উত্থাপন করবেন ১৫টা। আর ২০টা বলছেন সংসদে এখনো উত্থাপিত হবে না, ল্যাপস হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে চিন্তা ভাবনা করে আনতে পারে। আর ৪টা বলছেন রহিতকরণ হয়ে যাবে, কিন্তু হেফাজত করতে হবে। হেফাজত করতে হবে তখন যখন একটা অধীনে কাজ হয়ে যায়। এখানে তো কাজ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার যে অধ্যাদেশটা, এটার অধীনে তো সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ হয়েছে, ২৬ জন নিয়োগ হয়েছে। এখন যদি অধ্যাদেশ বাতিল হয় বিচারক দেখতে হবে। এই জন্য প্রশ্ন আসছে যে ওই অ্যাক্টটাকে হেফাজত করতে হবে, কিন্তু অধ্যাদেশটাকে রহিত। একইভাবে এই রহিত করতে হবে ওনারা বলছেন সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। কারণ সুপ্রিম কোর্ট সচিবালয় হয়ে গেছে, অফিস হয়ে গেছে, সেক্রেটারি নিয়োগ হয়েছে, কিছু আদেশও হয়ে গেছে, কিন্তু অধ্যাদেশটা এখন বাতিল হয়ে গেছে। তাহলে ওই কাজটাকে তো বাঁচাইতে হবে। কাজটাকে বাঁচাচ্ছেন, কাজটাকে না বাঁচালে কি হবে? আমি আইনমন্ত্রীকে ফোন করে বলছি যে আপনি একটা কাজ করেন, কাজও বাঁচায় না, অধ্যাদেশ বাতিল। অর্থাৎ ২৬ জন বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট বাতিল, আর হলো অধ্যাদেশ বাতিল। অসুবিধা কি? যেহেতু সবটাই ব্রাশ অ্যাসাইড করতে চাচ্ছেন, পুরোটাই ব্রাশ করে দেন, অর্ধেক রাখতে হচ্ছে কেন? না, এটা করা যাবে। কেন এটা করা যাবে না? তার মানে ওই কাজটা পুনরায় মনে করছেন যত পর্যন্ত হয়েছে, তাহলে সেভ করবেন। সেভ তো সেটাকে করতে হয় যে কাজটাকে আমি পজিটিভ মনে করি। এটা নেগেটিভ কাজ, যেটা আমি সেভ করবো কেন? এটা শুদ্ধ মেরে দেবো, গলাটি রক্তা করে দিবে সব। কাজটা মনে করে সঠিক, কিন্তু আইনটা মনে করে দেখি, এগুলো নিয়ে খুব হাসাহাসি। এই জায়গায় এসে অনেক লম্বা কথা বলা